আরোহী মিম ফেসবুকে আমার সঙ্গে ছিল যখন ও ক্লাস 8-এ পড়তো। মিরাজকে আমি নক করি, ওকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। বাচ্চা বাচ্চা পোলাপান কি যে করে, এই যে বাইরে থেকে বিভিন্ন মানুষ তাদেরকে কান পড়া দেয়। দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এর অনার কিংবা সিইও বা ফাউন্ডার, যাই বলি না কেন, আর্থিক সজীব। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, অনেক কিছু আপনাদেরও জানার আছে, আমিও জানতে চাই। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। প্রথম প্রশ্ন শুরুতেই বলছিলাম, আপনার নাম কি আর্থিক সজীব? আসলে আমার নাম আর্থিক সজীব, মানে সবাই জানে যেহেতু এটাই আমার নাম, কিন্তু নামের পিছনে একটু ব্যাকগ্রাউন্ড আছে। আমার নামটা আমি রেখেছিলাম, আমার হচ্ছে ন্যাশনাল আইডিতে আমার নাম সজীব উদ্দিন, সার্টিফিকেটে সজীব উদ্দিন, বাট আমি যখন এইচএসসিতে পড়ি তখন আমার নাম আমি আর্থিক সজীব রাখছিলাম। মানে কারণটা কি, রিজনটা কি যে কেন আপনি আর্থিক সজীব হয়ে গেলেন? আসলে সেই সময় আমার টাকা পয়সার খুব সমস্যা ছিল। যখন থেকে আমি আমার নাম আর্থিক রাখা শুরু করলাম তখন থেকে আমার টাকা পয়সা আসা শুরু হয়েছে। মানে আর্থিক সংকটের কারণে আর্থিক সজীব, রাইট। এখন কি আপনার আর্থিক সংকট আছে? না, আলহামদুলিল্লাহ না। আলহামদুলিল্লাহ, কেটে গেছে। ওকে, তাহলে একটু প্র্যাঙ্কিং এর নাম প্রসঙ্গে আসি। এই যে এত জনপ্রিয় একটা চ্যানেল এখন বাংলাদেশে, মোটামুটি ইয়াং জেনারেশনের সবাই প্র্যাঙ্কিং চিনে। এই প্র্যাঙ্কিং এর নামটা আসলো কোথা থেকে, কখন কিভাবে মাথায় আসলো? প্র্যাঙ্কিং আমি যখন প্রতিষ্ঠানটার এস্টাবলিশ করি সেই সময় নাম খুঁজছিলাম, 4-5 দিন ধরে নাম খুঁজছিলাম। এরপর দেখলাম যে এমন একটা ওয়ার্ড দরকার, ঠিক আছে, যেটা ইউটিউবে খুব জনপ্রিয়। তো সেই সময় প্র্যাঙ্ক শব্দটা খুব জনপ্রিয় ছিল। আর যেহেতু কিং হতে চাই, মানে বড় কিছু করতে চাই, সেহেতু প্র্যাঙ্কিং এইভাবে। আচ্ছা, ওই যে প্র্যাঙ্কের রাজা, হ্যাঁ, সেই প্র্যাঙ্কিং হয়ে গেছে। আমি আমার প্রত্যেকটা এপিসোডে যখন গেস্টের সঙ্গে আড্ডা দেই, আলোচনা করতে করতে সমালোচনার দিকে যাই, কিন্তু আপনার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমি সমালোচনা দিয়ে আলোচনায় যেতে চাই, শুরু ঘটনায় যেতে চাই। যে যখন প্র্যাঙ্কিংটা শুরু হলো তখন আপনার একটা টিম ছিল, যেখানে সাব্বির, অর্ণব ছিল, কিন্তু আমরা দেখলাম যে কোনো একটা কারণে সেই প্র্যাঙ্কিং টিমটা ভেঙে গেছে এবং আপনি স্ট্যাটাস দিয়েছিলেন যে হয়তো বা প্র্যাঙ্কিং আর থাকবে না। আসলে তখন কি হয়েছিল আপনার কাছ থেকেই জানতে চাই। সেটা হচ্ছে তখন আমিও ইমেচিউর ছিলাম, সবাই ছোট ছিল। এখন আমি টিমটাকে যেভাবে ধরে রাখতে পারি, সবার ইমোশনটা বুঝতে পারি, তো সেই সময় আমি বুঝতে পারি নাই। সো আমি দোষটা এখন আমার কাজেই নিব। হয়তো আমি সুন্দরভাবে যদি সামলাইতে পারতাম তাহলে টিমটা ভাঙতো না। কি কারণে হয়েছিল তা বলা যাবে না। হ্যাঁ, ভুল বোঝাবুঝি ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি তারে ভাবতাম সে এরকম কিছু করছে, সে আমারে ভাবতো এরকম কিছু করছে। দ্যাটস ওয়াই বেশ কিছু ভুল বোঝাবুঝি এক জায়গায় হয়েছিল। আর মিডিয়াতে একটা বিষয় আছে কি, মানে একজন মিডিয়ার বিভিন্ন লোকজন আরেকজনরে বিভিন্ন কথাবার্তা বলে তারে অন্যদিকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, তেমন কিছু হয়েছিল। দ্যাটস ওয়াই টিমটা ভেঙে গেছিল। মানে একজন যখন ভালো করতে শুরু করে তখন আরেকজন সে সেটাকে হায়ার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ব্যাপারটা অনেকটা এরকম, তাই তো? হ্যাঁ, অনেকটা এরকম। এখনো কি আপনাদের সে রাগ গোসা রয়ে গেছে, নাকি এটা যা হয়েছে ওখান পর্যন্ত স্টপ? না, যা হয়েছে স্টপ। অ্যাকচুয়ালি আমার সাব্বির, অর্ণবের সঙ্গে লাস্ট যখন দেখা হয়েছিল একদিন, ঠিক আছে, তাও সালমান মুক্তাদিরের বাসায়। সেটা কত বছর আগে? সেটা অনেক দিন আগে। আচ্ছা, তো সেই সময় ওর সঙ্গে কথা হলো, কোলাকুলি হলো, এতটুকুই। মানে ভুল বোঝাবুঝি অবসান হয়েছে, কিন্তু আর একসাথে নাই। সে তার মতো কাজ করছে, ভালো করুক, এটাই আমি চাই। আবার চলে আসি বর্তমানে। এখন তো আপনার অসংখ্য ছেলে মেয়ে বা অনেকে আছে কাজ করছে, আপনার এত এত আর্টিস্ট, এবং বাংলাদেশের হিউজ পরিমাণ মানুষ, বিশেষ করে ইয়াং জেনারেশন, তাদেরকে চিনে। এক নামে মানুষ আরোহী মিমকে চিনে, মিরাজকে চিনে, শান্ত, সাকিব, সাথী, আরও অনেকেই আছে, সবাইকে চিনে। এই যে আপনি এদিকে, আপনার মাধ্যমে তো তাদের উত্থান বলতে গেলে, আপনার কাছে কেমন লাগে বিষয়টা? আগে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আমরা কয়েকবার ট্যুরের আয়োজন করছিলাম। গত বছর আমরা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছিলাম। যখন সবাই একসঙ্গে হই না, তখন আমি দেখি এখন সে ছোট ছোট ছেলে মেয়ে ছিল, এক একটা এখন স্টার হয়ে গেছে। একসঙ্গে হাঁটলে একটা অন্যরকম ফিলিংস আসে। সো ভালো লাগে, সবাই বিভিন্ন জায়গায় কাজ করছে। মাঝে মাঝে আমি নিজে বিলিভ করতে পারি না যে এদের একসময় আমি একদম কিছুই ছিল না তখন নিয়ে এসেছিলাম। এখন সবাই ভালো করতেছে, দেশের লোক তাদের চিনে, যেখানে যায় প্রচুর মানুষ জড়ো হয়, ভালো লাগে। মানে আপনি, আপনার সাথে যখন যাচ্ছে, কেউ বলছে এই আরোহী মিম, কেউ বলছে এই মিরাজ, সাকিব, মানে অন্য একটা ভাবনা। আচ্ছা, কিন্তু এদেরকে কোথায় পেলেন? সেটা তো অবশ্যই মজার গল্প আছে টিমটা নিয়ে। হ্যাঁ, টিমের প্রত্যেকে, শুধু ক্যামেরার সামনে না, যারা অ্যাক্টিং করে এমন না, যারা ক্যামেরার পিছনে কাজ করে, প্রত্যেককে আমি বিভিন্ন জায়গা থেকে পিক করেছি, তাদেরকে কাজ শিখিয়েছি। সো এক একজনকে পিক করার স্টোরি তো এক এক রকম। তাহলে একটু, মানে আমি আরোহী মিমকে দিয়ে শুরু করি।
কয়েকটা শুনি, সপ্তাহ হয়তো শোনা সম্ভব না, দুই একটা একটু গল্প শুনতে চাই যে মিমের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল আপনার মাধ্যমে। আর ওই মিম ফেসবুকে আমার সঙ্গে ছিল যখন ও ক্লাস 8-এ পড়তো। এখন কিসে পড়ে? এখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে, ঠিক আছে। সেই সময় ওরে আমি ডাকি, একটা কাজ করাই, নাম ছিল ইঞ্চি ইঞ্চি প্রেম, এমন একটা শর্ট ফিল্ম ছিল। সেটাতে এখন সবাই সার্চ করে দেখবে, দেখলে চিনতে পারবে না ওরে, মিম একেবারে পিচ্ছি। তো ওর এক্সপ্রেশন দেখে, অ্যাক্টিং দেখে আমি বললাম যে তোমার ভিতরে ট্যালেন্ট আছে, তুমি পারবা, কিন্তু তোমার এখন হবে না। ক্লাস 8-এ পড়ে, বাচ্চা একটা মেয়ে। তুমি যখন এসএসসি কমপ্লিট করবা, আমার সঙ্গে কানেক্ট থাকবা, এসএসসি কমপ্লিট করবা, তোমাকে নিয়ে আমি একটা ভালো কাজ বানাবো এবং তুমি ভালো কিছু করবা। তো এরপরে ওর সঙ্গে এভরি মান্থ যোগাযোগ হতো, কি করতেছো না করতেছো, তাকে আরও বলতাম প্র্যাকটিস করো, এই করো তাই করো। তারপরে যখন ও এসএসসি কমপ্লিট করলো, তখন বললো ভাই আমার কিন্তু পরীক্ষা শেষ, আপনি আমাকে কমিটমেন্ট দিয়েছিলেন 2 বছর, কিন্তু 2 বছর লেগেছিল, সবসময় আপডেট দিত। তো তারপরে ওকে ঠিক আছে চলো, তারপরেই আমরা একটা সিরিজ স্টার্ট করলাম, সেটার নাম ছিল টিনেজ লাভ। আচ্ছা। তো প্রথম এপিসোডে চরম জনপ্রিয় হয়েছিল, তারপরে আমরা পরপর 6টা এপিসোড বানিয়েছিলাম, অনেক জনপ্রিয় হয়েছিল। সেই সাথে সাথে আরোই মিম জনপ্রিয় হয়ে গেল এবং সেখান থেকে এখন এখানে, তাই তো। তারপর কার প্রশ্ন করা যায়? মিরাজ। আরোহীকে আমি লঞ্চ করি, সেই সময় আমি একটা ছেলে খুঁজছিলাম ওর অপোজিটে। আচ্ছা, ঠিক আছে। তো মিরাজকে আমি নক করি, ওকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে তুমি কাজ করবা কিনা। তো তারপরে ও আমার সঙ্গে দেখা করতে আসলো, ওর অডিশন নিলাম। সবচেয়ে ভালো কথা ছিল কি, ও হচ্ছে আমার এলাকার ছেলে, যশোরের ছেলে। আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে পড়েছি। তো তারপরে ওকে নিয়ে আমি কাজ শুরু করি, এই কাজটা একসঙ্গে শুরু করেছিলাম আরোহী আর মিরাজের। রাইট, ওইখান থেকে মিরাজের এখনো তো আরোহী মিরাজ। আমি তো বলবো যে প্র্যাঙ্কিং এর মধ্যে মনে হয় যে জুটিগুলোকে মানুষ খুব বেশি পছন্দ করে, তার মধ্যে একটা আরোহী মিরাজ। হ্যাঁ, তাই তো। আর এরপরে আর কারোর গল্প কি শোনা যায়? স্পেশাল কোনো গল্প আছে আপনার এই প্র্যাঙ্কিং এর কোনো আর্টিস্ট যাকে নিয়ে আপনার কাছে মানে মনে পড়লে মজা লাগে, ভালো লাগে? সবারই তো ডিফারেন্ট ডিফারেন্ট গল্প আছে। সাকিব প্রসঙ্গে তাহলে একটু জানি যে সাকিবকে কোথায় পাওয়া হয়েছিল? সাকিবকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, মানে ওরা একটা শর্ট ফিল্ম দেখেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমি আমার টিমকে বললাম যে এই ছেলেটাকে আমার কাছে ট্যালেন্টেড মনে হচ্ছে, তো তোমরা যোগাযোগ করো, দিয়ে বলো যে আর্থিক সচিব ভাই বসতে চায়। তো ওর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এরপরে ও আসে নাই, পাত্তা দেয় নাই না শুরুর দিকে? পাত্তা দেয় নাই। তারপরে 2 মাস পরে আমি ওর সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করলাম, তখন ও বলতেছে ভাই আমি আসলে বুঝতে পারি নাই, এটা এরকম এরকম বিষয়। এরপরে আসলো, তারপরে কাজ শুরু করলাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। একজনের প্রশ্ন করতে হয়, আপনার প্র্যাঙ্কিং এর যদি আমি সিনিয়রিটি হিসাব করি, মানে অনেক শুরু থেকে আছে, সাথী মনে হয় অনেক শুরুর দিক থেকে আছে। হ্যাঁ, তাহলে সাথীকে কোথায় পেয়েছেন? সাথী হচ্ছে আমার ইউনিভার্সিটির জুনিয়র ছিল। তো সেই সূত্রে ওরে আমি নক করেছিলাম যে তুমি কাজ করবা কিনা। তো এরপরে ওর সঙ্গে আমার দেখা হয় ইউনিভার্সিটিতেই। এরপরে ও একটা শর্ট ফিল্ম দিয়ে ওরে আমি কাজ শুরু করছিলাম, সেখান থেকে যাত্রা শুরু। এখন প্র্যাঙ্কিং এ আপনার টোটাল মানে অফ স্ক্রিন অন স্ক্রিন সহ ক্যামেরা ডিরেক্টর সব মিলে আপনার কতজনের সদস্য আপনার প্র্যাঙ্কিং এর? 40 জনের কাছাকাছি। 40 জনের কাছাকাছি। শুরুতে ছিলেন কতজন? শুরুতে ছিলাম 10 জন মতো। 10 থেকে 40। সেই আমি আবার শুরুতে একটু যাই, যখন ধরুন একটা দুর্ঘটনা ঘটলো, ওই যে মনে হচ্ছিল যে প্র্যাঙ্কিং ভেঙে গেছে, হ্যাঁ মাঝে তো মানে কিছুদিন অফও ছিল তখন। হ্যাঁ, প্র্যাঙ্কিং তো একবার ভাঙে নাই, বেশ কয়েকবার ভাঙছে। না, সেইবারটা মানে একটু বড় আঘাত ছিল এই ধরনের কিছু, কারণ তখন আপনারা শুরুর দিকটা ছিল। ওইখান থেকে আসলে এই যে মানে ব্যাক করা, সে ব্যাক করা আসলে কিভাবে আপনার কাছে মনে হলো না আমি কেন থেমে যাব, আমি আবার উঠবো, আমি আরো বড় হব, ওইখান থেকে কিভাবে হলো যাত্রাটা? সেই সময় কি মানে আমি তো অনেক আগের থেকেই আমি কোনো সময় থামিনি, চেষ্টাটা চালিয়ে গেছি, কি হবে না হবে সেটা আমি ভাবি নাই। তো প্রথমে তো থেমে গেল, যেহেতু সবাই যাকে চিনতো সে চলে গেল। এরপরে তামিম ছিল, তখন তামিম সাইড আর্টিস্ট ছিল আর কি, ছোটোখাটো রোল করতো সাব্বিরের পাশাপাশি। তো তামিমকে সামনে নিয়ে আসা হলো, তারপর শাহেদ নামে একটা ছেলেকে, রোকন ছিল সেই সময়, ওদের নিয়ে মানে কোনো রকম চলা আস্তে 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 চলতে চলতে তখন আরো একটু ভালো পজিশন হলো। এরপরে সাথী আসলো, তারপরে হচ্ছে ঘুরে দাঁড়ানোটা শুরু। হ্যাঁ হ্যাঁ।
তারপরে আবার ঘুরে দাঁড়ানো না, তখন খুব আস্তে আস্তে চলতো। ওই অবস্থাতে আবার হঠাৎ তামিম চলে গেল। আচ্ছা, ঠিক আছে, 1 বছর পর তামিম ব্যাক করছিল। প্র্যাঙ্কিং তো অনেক বড় একটা চ্যানেল, অনেক আর্টিস্ট, কিন্তু মাঝে মধ্যে আমি আজকে আপনার সঙ্গে খোলামেলায় আড্ডা করছি, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ধরুন আমি একটা স্ট্যাটাস দিলেও কিন্তু প্র্যাঙ্কিংয়ের কেউ যে একটা স্ট্যাটাস দেয় সেটা কিন্তু সবাই দেখে, চোখে পড়ে। আমি সাম্প্রতিক প্রসঙ্গ থেকে একটা একটা করে আসতে চাই, যেমন ধরুন সাথীর প্রসঙ্গে আসি। বেশ কিছুদিন হয়নি, মাসখানেক আগে তিনি একটা দেখলাম যে বিশাল অভিমান নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। সেটা হয়তোবা কোনোভাবে প্র্যাঙ্কিংয়ের ঘাড়েই পড়ে, অথবা একটু দোষের বা একটু অভিযোগ, একটু মনক্ষুণ্ণতা। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে এই মনক্ষুণ্ণতাগুলো কেন, কি কারণ? মনক্ষুণ্ণ তো একসঙ্গে যেহেতু কাজ করি সবার ভিতরে হয়, কিন্তু কেউ স্ট্যাটাস দিয়ে প্রকাশ করে, কেউ কিন্তু করে না। সোশ্যাল মিডিয়াতে কারো সামান্য কোনো সমস্যা হলেও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের সবারই একটা ইচ্ছা আছে যে আরো বড় কিছু করবে, মেইন স্ট্রিমের বড় বড় অ্যাক্টরদের সঙ্গে কাজ করবে, মুভি করবে। সবারই অ্যাক্টরদের আশা যেরকম এরকম, ডিরেক্টরদের আশাও সেরকম আর কিছু আছে। তো কি হয়, বাইরের একটা বিশাল সিন্ডিকেট আছে, ঠিক আছে, এরা তো সাথী তো অ্যাক্টিং শিখেছে, আর এই অ্যাক্টিং শিখেছে, ওরা চায় যে বাইরে ভালো করে কাজ করতে, আরো বড় বড় প্রজেক্টে কাজ করতে। যখন তারা বাইরে কাজ করতে চায়, তখন কিছু মানুষ তাদেরকে যখন উল্টোপাল্টা বলে, তখন মনে করে যে এত বছর কষ্ট করলাম, মানুষ আমাদের চিনলো, অ্যাক্টিং শিখলাম, তারপরে এইসব কথাবার্তা শুনতে হয়, তাহলে এর শেষ কোথায়? এরকম আবার টিমের ভিতরেও অনেক কিছু ঘটে, যার কারণ একসঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু হয়। তো এরকম অনেক কিছু ঘটেছে, যার কারণেই রাগে ক্ষোভে স্ট্যাটাস দিয়েছে। আচ্ছা, কিন্তু বাইরে একটা প্রচলিত কথা আছে, আমি জানি না আপনি জানেন কিনা, অনেকে বলে যে প্র্যাঙ্কিংয়ে যে আর্টিস্টরা তারা অন্য প্রোডাকশনের বাইরে কাজ করতে পারে না বা কাজ করতে দেওয়া হয় না। এই ব্যাপারে আসলে আপনি কি বলবেন তাহলে? না, এটা না। প্র্যাঙ্কিং হচ্ছে একটা ছেলে একটা মেয়ে প্রত্যেককেই তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে। তো ততক্ষণ পর্যন্ত কাজ করতে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত সে বাইরে কাজ করার মতো অ্যাবিলিটি না রাখে। মানে কাজটা ঠিক করে শিখে নেওয়ার পরে তাকে বাইরে কাজ করতে দেওয়া হয়। যেমন তামিম বাইরে কাজ করতেছে, সাথীও কাজ করেছে বাইরে। তো এরকম এখন বাইরে যারা একটু সিনিয়র আছে, 2 বছর বয়স হয়ে গেছে প্র্যাঙ্কিংয়ে কাজ করার, তারা বাইরে কাজ করার পারমিশন আছে, তারা বাইরে কাজ করছে। বাট বাইরে আমাদের প্র্যাঙ্কিংয়ের জুটি নিয়ে কাজ করা নিষেধ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেমন তামিম আর সাথী দুইজন একসঙ্গে বাইরে কাজ করতে পারবে না। আচ্ছা, তামিম আলাদা অন্য কারোর সঙ্গে করবে, সাথী অন্য কারোর সঙ্গে করবে, কারণ তারা দুজন প্র্যাঙ্কিংয়ের ভিতরে অলরেডি করতেছে। মানে এই জুটিটা এক্সক্লুসিভ প্র্যাঙ্কিং এ? হ্যাঁ, জুটিটা প্র্যাঙ্কিং, তাছাড়া বাইরে কাজ করার স্বাধীনতা আছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে এই ধরনের যে প্রচলিত কথাটা আছে সেটা পুরোপুরি সত্য নয়। সত্য না। আচ্ছা, প্র্যাঙ্কিং নিয়ে যদি আমি সমালোচনা প্রসঙ্গে আসি, ধরুন আরোহী মিরাজ প্রসঙ্গে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে তাদের প্রেম নিয়ে অনেক কথা হয়, তারাও স্ট্যাটাস দেয়। এগুলো আসলে কি আপনার নজরে পড়ে কিনা, বা আপনি এই ব্যাপারে কি মন্তব্য করবেন? বিষয়গুলো সামাল তো অনেক আগে দিয়ে আসছি, 8 বছরের অভিজ্ঞতা আছে। এখন একসঙ্গে কাজ করতে গেলে অনেক রকম প্রবলেম হবেই। এখন তাদের পার্সোনাল ইস্যু কি, বিষয়টা তো আমার কাছে প্রকাশ করে নাই, ঠিক আছে, অনেকে বলে, আমি সঠিক জানি না। তো তারপরে এখন তাদের ভিতরে একটু একটু মনোমালিন্য আছে, তারা দুজনকে অ্যাভয়েড করে কাজ করছে। এটা হয় অনেক সময়, মিডিয়াতেই হয়, কিন্তু হয় না, এরকম হয়। তো এটাই। কিন্তু প্র্যাঙ্কিং এ তো একটা জনপ্রিয় জুটি ছিল তারা, এবং আমি দেখি যে প্র্যাঙ্কিং এর বিভিন্ন ভিডিওতে কিন্তু কমেন্টস আসে যে মিরাজ আরোহীকে একত্রে আবারও দেখতে চাই, আবারও দেখতে চাই। তো সেক্ষেত্রে কি এই ধরনের কোনো চান্স আছে নাকি তাদেরকে ভবিষ্যতে একত্রিত দেখার? হ্যাঁ, ইনশাল্লাহ হয়তো হতে পারে। ঠিক আছে, রাগ মিটে গেলে, দুজন রাগ মিটিয়ে নিয়েছে, রাগ মিটে গেলে একসঙ্গে হতে পারে। তারপরে স্কুল গ্যাং সিজন 3 আসবে, সিজন 3-তে থাকা বাধ্যতামূলক, সবাই তো একসঙ্গে থাকবেই তখন। তো এরকম বিষয়। তো আমার মনে হয় এখনো ওরা তো বাচ্চা, কয়দিন পর আস্তে আস্তে যখন একটু প্রফেশনাল হবে তখন জিনিসটা ঠিক করে নেবে। প্র্যাঙ্কিং এ ফিরে আসি বাইরের প্রজেক্ট থেকে। এই মুহূর্তে কি কি কাজ চলছে আপনাদের? সবসময় তো কাজ চলে, বাট এই মুহূর্তে আপকামিং প্রজেক্টগুলো কি আছে? এই মুহূর্তে আমরা বঙ্গের সাথে চুক্তিবদ্ধ হয়েছি তাদের ওটিটিতে কিছু কাজ করার জন্য। সো সেটা সেই লেভেলেই করা হচ্ছে। নাটক সাধারণত 2 দিনে শ্যুট করা হয়, সেগুলো 4 দিন 5 দিন করে শ্যুট করে কাজ করা হচ্ছে। তো মাসে 4টা ওটিটির কাজ যাবে, সেখানে ব্যস্ততা আছে, সেগুলো কাজ চলতেছে। তারপর আমাদের রেগুলার প্রডিউসারগুলো আছে, সেখানে কাজ দিতে হয়। তো এভরিডে 2টা ইউনিট শ্যুট চলতেছে,
এগুলো নিয়ে ব্যস্ততা চলতেছে। আর এমনিতে ফিউচারে কি সিনেমা বা আস্তে আস্তে তো বড় পরিসরে যাচ্ছেন, সেই ধরনের প্ল্যান প্রোগ্রামগুলো কিভাবে সাজাচ্ছেন বা কি ধরনের পরিকল্পনা আছে ভবিষ্যৎ নিয়ে আপনাদের? হ্যাঁ, পরিকল্পনা আছে। আমি রিসেন্টলি জোবান ভাইয়ের সঙ্গে একটা কাজ করলাম সিএমপির জন্য। তারপর আরেকটা কাজের স্ক্রিপ্ট লিখছি, সেটা ওটিটির জন্য হবে, সেটা একটু বিগ স্কেলে হবে। আমি যে প্রশ্ন করতে যাচ্ছিলাম যে প্র্যাঙ্কিং তো শূন্য থেকেই শুরু হওয়া যদি আমি ধরি, সে এখন অনেক দূর এগিয়েছে, কিন্তু অবশ্যই আর্থিক সজীবের মাথায় অবশ্যই আছে যে তখন তো আর্থিক সংকট ছিল, এখন তো আর্থিক সংকট অনেকটাই কেটে গেছে। তাহলে এইটাকে আর্থিক সজীব কোন জায়গায় নিয়ে থামাতে চায়, বা একটা অবশ্যই গোল আছে যে আমি আস্তে 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 ধাপে ধাপে এই জায়গাটা পর্যন্ত যেতে চাই, এই ধরনের কিছু কি শেয়ার করা যায় কিনা এক্সক্লুসিভলি আমাদের সঙ্গে? আসলে এখন আমার কোনো গোল নেই, এক সময় গোল ছিল। তো ক্রিয়েটিভিটিতে অ্যাকচুয়ালি গোল দিয়ে কোনো কিছু হয় না, হতাশ হতে হয়। যখন আমি একটা মাইন্ড সেট আপ করে নিই যে আমি 6 মাসের মধ্যে এটা করব, সেটা না হয় তখন হতাশ হতে হয়। তো এখন যে মোডে আছি যে ওকে আমি আমার কাজ করতে চাই, কাজ না করে বসে থাকতে চাই না, কাজ করতে চাই, দেখা যাক কাজ আমাকে কতদূর নিয়ে যায়। ঠিক আছে, এমনি সিম্পল কিছু প্ল্যান আছে যে ওকে ওটিটিতে কিছু ওই ফিল্ম বানাবো, তারপরে স্কুল গ্যাং সিজন 3 বানাবো, তারপরে হচ্ছে একসময় মুভি বানাবো, এইগুলো। কিন্তু এর প্রতি যে আমাকে করতেই হবে এই ধরনের বিষয় নাই। বর্তমানে যা কাজ আছে, যে কাজের প্রেশার আছে, সেগুলো দুমদাম করে ভালো করে করতে পারলেই ওকে। এই যে এত সিরিজ বানিয়েছেন, স্কুলে অংশ আর অনেক কিছু ছিল, বা এতগুলো নাটক বানিয়েছেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনার কাছে কোন সিরিজটা বা কোন পর্বটা বা কোন নাটকটা মনে হয়েছে যে না পারফেক্টলি একটা ভালো কাজ হয়েছে, নিজের কাছে ভালো লেগেছে দেখে? স্কুল গ্যাং সিজন 1 সিজন 2 দুইটাই ভালো ছিল। তারপরে পারফেক্টলি আরেকটা কাজ খুব বেশি হিট হয় নাই, সেটা হচ্ছে হ্যালো বিয়ানশা। আচ্ছা, ঠিক আছে, মানে সাকিবের ডেবিউ হয়েছিল যেটাতে। তো ওই সিরিজটা কিন্তু খুব সুন্দর, কিন্তু মানুষ দেখেনি, একটু কম দেখেছে। হ্যাঁ, একটু কম দেখেছে। আচ্ছা, এই যে ভিউর ব্যাপারটা ধরুন আমাদের দেশে আমি নিজেও দেখেছি যে ভালো কাজে ভিউ হয় কম। দেখা যায় আপনি অনেক কষ্ট করে মনোযোগ দিয়ে এমন একটা নাটক বানিয়েছেন বা একটা সিরিজ বানিয়েছেন যেটা দেখলে মানুষ শিখতে পারবে, জানতে পারবে অনেক কিছু, কিন্তু সেটাই মানুষ দেখে না। কিন্তু যেটা একটু হয়তো একটু ফানি হয়, মজার হয়, হ্যাঁ, একটু ভাইরাল হয়, ইস্যু থাকে, সেগুলো খুব ভালোভাবে দেখে। আবার এই মানুষটাই কিন্তু অভিযোগ করে যে ভালো কাজ হয় না, তাই না? তাই এখন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা তো থাকবেই, এটাতে কিছু করার নাই। আসলে আমরা এটা কেমনে বুঝি? কমেন্ট করে, একটা নাটকের 5 মিলিয়ন ভিউ হচ্ছে, কমেন্ট হচ্ছে 2000। ঠিক আছে, 2000ই যদি এমন চাই যে খুব ভালো কন্টেন্ট দরকার, তার মানে কিন্তু এই যে 5 মিলিয়ন মানুষ ওই রকম কন্টেন্ট চাইলো এইটা না, কিন্তু হয়তো 2000 মানুষ চাইলো। ঠিক আছে, তার মানে আমাদের বিশাল একটা দর্শক আছে, তারা এরকম নাটক পছন্দ করছে। কম দর্শক আছে যারা বলছে যে আমরা এরকম একটু ক্লাসি এই টাইপের কাজ চাই, এইটাই। তারপরেও আমাদের কিছুটা ব্যর্থতা আছে, আমাদের এমন নাটক বানানো দরকার যেখানে খুব ভালো স্টোরি থাকবে, ভালো বিষয়টাও থাকবে, সঙ্গে সঙ্গে দর্শকের খুব ভালো লাগবে। ঠিক আছে, যেমন টাইটানিক ম্যাসিভ হিট করছে, আবার সে অস্কারও পেয়েছে, তাই না? অ্যাভাতার, 3 ইডিয়ট, এরকম হয় নাই? ম্যাসিভ হিট করছে, আবার দেশের সেরা পুরস্কারও পেয়েছে, মানুষের খুব ভালো লেগেছে। সো এরকম কন্টেন্ট বানানো উচিত যেটা সবারই ইচ্ছা পূরণ করতে পারবে, ইভেন প্রডিউসারের পকেটেও টাকা আনতে পারবে।